জ্বরটা একটু বেশি বেড়ে যায় সুভার, তাই পরের দিন কলেজে যায়নি সে। তামিমের লোকেরাও গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু সুভা না আসাতে তামিমকে ইনফর্ম করে দেয় তারা। তামিম তখনও ঘুমাচ্ছিল, কিন্তু সুভার কলেজে না যাওয়ার কথা শুনে ঘুম একেবারেই চলে যায়। তামিম সুভাকে কল দেয়, কিন্তু কোনো রেসপন্স পায় না। তামিম বুঝতে পারে সুভার জ্বরটা বোধহয় খুব বেশি এসেছে, কিন্তু সে চাইলেও সুভাকে দেখতে এখন যেতে পারবে না। স্বয়ং এমপি কোথাও যাবে আর সেখানে ভিড় জমবে না, এটা তো অসম্ভব। তার উপরে যদি হয় দেশনেতার একমাত্র বড় ছেলে। তামিম সাকিবকে কল দিয়ে সুভার বাসায় কয়েকজন লেডি ডাক্তার আর নার্স পাঠাতে বলে, আর তাদের প্রতি 5 মিনিট পর পর সুভার খবর দিতে বলা হয়। তামিমের নির্দেশ মতো খুব তাড়াতাড়ি ডাক্তার আর নার্সদের পাঠানো হয়। শিকদার বাড়ি। সুভার জ্বর অতিরিক্ত বাড়াতে তার মা পানিপট্টি দিতে থাকে তাকে, কিন্তু হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। তোর বাবা এলো হয়তো, আমি এখনই আসছি। সুভার মা নিচে নেমে আসে আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে 5-6 জন লেডি ডাক্তার আর কয়েকজন নার্সকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিষম খায় সুভার মা। আপনারা? আমাদের স্যার পাঠিয়েছে। সুভা মা কোথায়? উপরে। সুভার মায়ের ইশারা করতে দেরি, কিন্তু ডাক্তার আর নার্সদের উপরে যেতে দেরি হয় না। ডাক্তার আর নার্সদের এমন ইমেচিওর ব্যবহার দেখে একটু অবাক হলেও সুভার শরীরের কথা চিন্তা করে তেমন কোনো রিয়াকশন দেয় না উনি। যেহেতু স্যার বলেছে সেহেতু সুভার বাবাই হবে। লোকটা তেমন একটা পরিবারকে সময় দিতে না পারলেও মেয়েকে যে খুব ভালোবাসে তা বোঝাই যায়। সুভার মা আর 7-5 না ভেবে উপরে উঠে যায় দরজা লাগিয়ে। উপরে উঠে সুভার মায়ের চোখ কপালে উঠে যায়। ডাক্তারগণ সুভার চারপাশে ছড়িয়ে আছে। নার্সরা ব্যাগ থেকে কি যেন বের করছে, মানে এলাহি কাণ্ড বলা চলে একদম। আপনি নিচে চলে যান ম্যাডাম, আমরা আছি, কিছু লাগলে বলবো। সুভার মা একটু আমতা আমতা করলেও এত সিনিয়র ডাক্তারদের কথা না শোনা একটু বেমানান হয়ে যায় বিধায় উনি নিচে চলে যায় আর রান্না চাপায়। সব কিছু গোছগাছ করার সময় আবার দরজায় বেল বেজে ওঠে। সুভার মা হাত ধুয়ে আবার চলে যায় সদর দরজায়। দরজা খুলে আবারও বড়সড় ধাক্কা খায় সুভার মা। বেশ কয়েকজন লোক বড় বড় ডালা হাতে দাঁড়িয়ে আছে। আপনারা? ম্যাডাম, স্যার পাঠিয়েছে। সুভার বাবা? ম্যাডাম, ভেতরে রাখি এগুলো, বাইরে অনেক গরম। লোকগুলোকে বাইরে ঘামতে দেখে তাদের ভেতরে আসতে বলে আর জিনিসপত্রগুলো নিচেই রাখতে বলে। সব কিছু নিচে রেখে চলে যায় লোকগুলো। সুভার মা ফোন নিয়ে সুভার বাবাকে কল করে, কিন্তু তিনি ফোন রিসিভ করে না, হয়তো খুব বিজি। কিন্তু এত কিছু কেন পাঠালো এটা তো একটু চিন্তায় পড়তে হয়। হয়তো মেয়ে অসুস্থতায় পাঠিয়েছে, তার পছন্দের সব কিছু। সুভার মা সব কিছু গোছাতে ব্যস্ত হয়ে পড়ে। তার উপরে ডাক্তাররা তার চিকিৎসা চালিয়ে যায়। এত ডাক্তার আর নার্সদের দেখে সুভা ঠিকই বুঝতে পারে এটা তামিমের কাজ, কিন্তু তার মা বিষয়টি কিভাবে নেবে সেটা ভেবে সুভার আতঙ্ক লেগেই থাকে। সুভার চিন্তার মাঝেই হঠাৎ কল আসে তামিমের। সুভা দেখেও কল ধরে না, খুব চিন্তায় পড়ে যায় সে। এত লোকের মাঝে কল ধরবে কিনা। পরক্ষণেই সবার ফোনে টেক্সট আসায় নোটিফিকেশন বেজে ওঠে একসাথে। সবাই টেক্সট সিন করে আর একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সুভা মা, তামিম স্যার কল করছে, একটু ধরুন তাড়াতাড়ি। ডাক্তারদের কথা শুনে কপালে ভাঁজ পড়ে সুভার। সে বুঝতে পারে একটু আগে সকলের ফোনে কার টেক্সট এসেছিল। ঠিক তখনই আবার ভিডিও কল আসে তামিমের, আর সকলে বারান্দায় চলে যায়। সুভা অনেক সংকোচ বোধ করলেও কলটা রিসিভ করে। সুভা কল ধরার সাথে সাথে তামিম তার দিকে খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে। কল ধরস নাই কেন? সুভা কিছু না বলে চুপচাপ চোখ নিচের দিকে করে রাখে। তোর কি মনে হয় আমি কিছুই জানি না তুই কি করেছিস? প্রতি 5 মিনিট পর পর তোর ভিডিও আসে আমার কাছে। তামিমের কথা শুনে সুভা একটু অবাক হয়। অসুস্থ তাই কিছু বললাম না,
পরের বার এমন হলে সোজা তোর রুমে চলে আসব। তামিমের ঠান্ডা মেজাজে হুমকি শুনে ভয় পায় শুভা। সরি, আর এমনটা হবে না। শুভার মুখে প্রথমবার সরি শুনে তামিমের রাগ গলে পানি হয়ে যায়। আই লাভ ইউ, ফোন রাখ। তামিম আই লাভ ইউ বলেই কল কেটে দেয়। শুভার মুখ থেকে কোনো উত্তরও শুনতে চায়নি সে। শুভাও কিছু চিন্তা না করে ফোন রেখে দেয়। রাত 12:45। বিকেল হতেই সকল নার্স আর ডাক্তাররা চলে যায়। শুভার বাবাও একটু লেট করে ফেরে বাসায়। অধিক কাজের চাপ থাকায় শুভার মা সারাদিনের ঘটে যাওয়া ঘটনাগুলো আর বলে না তাকে। শুভার বাবা খেয়ে ফ্রেশ হয়ে মেয়েকে দেখে নিজের রুমে চলে যায়। শুভার জ্বরটা বিকেল হতে একটু কমে যায়, তাই মেডিসিন নিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে শুভা। ঘুমের ঘোরে হঠাৎ শুভার মনে হতে থাকে সে শূন্যে ভাসছে। পিটপিট করে চোখ খুলে শুভা দেখে তামিম খুব সুন্দর করে তাকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে নামছে। হঠাৎ এমন হওয়ায় একটু অপ্রস্তুত হয়ে পড়ে শুভা। চিৎকার দিতে যেও দেয় না। তামিম নিজের মতো তাকে নিয়ে যায় আর গাড়িতে তার কোলেই বসায়। শুভা কিছু না বলে মাথা হেলিয়ে রাখে তামিমের বুকে। পোড়া বাড়ি। তামিম শুভাকে নিয়ে সোজা পোড়া বাড়িতে চলে যায় আর একদম মাঝে যেয়ে বেঞ্চে বসে পড়ে শুভাকে ধরে। তামিম শুভার কপালে হাত দিয়ে জ্বর মাপে। না, এখন ঠিক আছে তার রাতপুরি। কিছু খাবে? শুভা মাথা নেড়ে না বুঝায়। আমি কাল লন্ডন চলে যাচ্ছি কয়েকদিনের জন্য রাতপুরি। তামিমের চলে যাওয়ার কথা শুনে হঠাৎ শুভার ভেতর থেকে একটু শান্তির বাতাস বয়ে যায়। আজকের রাতটা আমার সাথে থাকো রাতপুরি। তামিম জড়িয়ে ধরে শুভাকে আর তার কাঁধে কিস করে। ফিরে এসেই আমরা বিয়ে করব রাতপুরি। তোমাকে ছাড়া আর একটা সেকেন্ডও 1 বছরের সমান। শুভা শুধু চুপচাপ তামিমের কথাগুলো শুনে যায়। তার তো এটা ভেবেই ভালো লাগছে তামিম কয়েকদিন তার জীবনে থাকবে না। যেভাবে রেখে যাচ্ছি সেভাবেই যেন এসে পাই রাতপুরি। না হলে তুমি জানো আমি কি করতে পারি। নির্জন রাত। হালকা মৃদু বাতাস যেন ঝড় হওয়ার পূর্ব মুহূর্তের আভাস দিচ্ছে। বাতাসে বাতাসে যেন মিশে যাচ্ছে প্রেমের উষ্ণতা। তামিম শুভাকে তার কোলে বসিয়ে ওইভাবেই জড়িয়ে ধরে রাখল। বাতাসের বেগ বাড়ার সাথে সাথে তামিমের মনে তীব্র বাসনাগুলো যেন বাড়তে লাগল। এক পর্যায়ে হালকা বৃষ্টি নামা শুরু করল। আজকে প্রকৃতি যেন বিশাল বাধা হয়ে দাঁড়িয়েছে তামিমের প্রেমে। বৃষ্টি নামার সাথে সাথে তামিম শুভাকে নিয়ে ছাউনিতে দাঁড়ায়। হালকা ভিজে গেছে শুভা। শুভার ভেজা মুখটা দেখে তামিম শুকনো ঢোক গিলল। এই বুঝি তার দ্বারা কোনো অঘটন ঘটল বলে। তামিম শুভার হাত ধরে এক টান দিয়ে তাকে নিজের খুব কাছে আনল। বিয়েটা করা উচিত ছিল রাতপুরি। তামিমের এমন ঘোর লাগানো কথা আর নেশাক্ত চোখের অর্থ বুঝতে পারে শুভা। বাড়ি যাব। আমিও চাই তুমি বাড়ি চলো। আমার বাড়ির দরজা সব সময় খোলা তোমার জন্য। আমাদের বাড়ি যাব। আমাদের বাড়ির কথাই বলছি। তামিমের এমন আবোল তাবোল কথাগুলো শুনে শুভার কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। বাতাসের গতির বেগ অনুসরণ করে বৃষ্টিটাও যেন তার গতি বাড়াতে লাগলো। আর অন্যদিকে তামিমের বাসনাও। হঠাৎ তামিম শুভাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায় আর সাকিবকে কল দিয়ে ছাতা আনতে বলে। 5 মিনিটের মধ্যে ছাতা নিয়ে হাজির হয় সাকিব আর তামিমকে দিয়ে আবার প্রস্থান করে। তামিম ছাতা নিয়ে শুভার হাত ধরে বৃষ্টিতে নেমে পড়ে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে হাঁটায় খানিকটা অন্যরকম লাগছে শুভার। এক হাতে শুভার হাত, অন্য হাতে ছাতা। থেকে থেকে মৃদু কম্পিত বাতাস। আজকে প্রকৃতি যেন তামিমকে উস্কে দিচ্ছে শুভার আরও কাছে যাওয়ার জন্য। আমার খুব ইচ্ছে ছিল বউকে নিয়ে এইভাবে বৃষ্টিতে হাঁটব, কিন্তু তুমি যে বিয়ে করলে না, তাই প্রেমিকাকে নিয়েই হাঁটতে হচ্ছে। তামিমেরও যে খুন খারাপি বাদ দিয়ে এমন অদ্ভুত ইচ্ছে হয় সেটা জানা ছিল না শুভার। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গাড়ির সামনে আসে তামিম শুভাকে নিয়ে। শুভাকে গাড়িতে বসিয়ে তামিম তার পাশের সিটে বসে পড়ে।
পাশে বসতেই তামিম শুভার হাত ধরে ফেলে। আমি ছাড়া অন্য কেউ হাত ধরেছিল কখনো? হঠাৎ এমন প্রশ্ন শোনাতে খানিকটা সংকোচে পড়ে যায় শুভা, মাথা নেড়ে না বোঝায়। ধরলে এখনই তোমার একটা হাত কাটা পড়ত। তামিমের ঠান্ডা মেজাজে ভয়ঙ্কর হুমকি শুনে ভয় পায় শুভা। শুভাকে ভয় পেতে দেখে তামিম তার ঠোঁটের কিনারায় হাসি টেনে আনে। সারা রাস্তা তামিম আর শুভা চুপচাপ থাকলেও তামিমের কড়া নজর ছিল শুভার উপরে। আনুমানিক রাত ৩টার দিকে শুভাকে বাড়িতে নামিয়ে দিয়ে যায় তামিম। শুভা নেমে ছাতা ধরে পা টিপে টিপে হেঁটে আসতে থাকে ভেতরে। শুভা! তামিমের ডাক শুনে দাঁড়ায় শুভা। পেছনে তাকাতেই দেখে তামিম এগিয়ে আসছে। বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগ জোরালো হওয়ায় থেকে থেকে ছাতা উল্টে যাচ্ছিল শুভার, আর বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে মুখে আছড়ে পড়ছিল। শুভা চোখ মুখের পানি মুছতেই তামিম এসে তার সামনে দাঁড়ায় আর নিজের ছাতা ফেলে দিয়ে মাথা নিচু করে শুভার ছাতায় ঢুকে পড়ে। তামিম শুভার ছাতার ভেতরে ঢোকাতে দুই হাতে শক্ত করে ধরে ছাতাটি শুভা, আর সাথে সাথে তামিম শুভার গাল ধরে শুভার ঠোঁটে নিজের ঠোঁট বসিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে শুভা নিজের ছাতার ডান্ডি আরও শক্ত করে চেপে ধরে, আর তামিম কোনো হেলদোল ছাড়াই সোজা হয়ে দাঁড়িয়ে শুভাকে কিস করতে থাকে। তামিমের এমন কাণ্ডে তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের চোখে হাত দিয়ে ঢেকে ফেলে। এইডা আমি কি দেখলাম রে শালার ভাইরা! চুপ কর বেডা, তুই কিছুই দেখোস নাই। হ সাকিব্বা, মাহির ঠিকই কইছে, তুই কিছুই দেখোস নাই, আমরাও দেখি নাই। ভাই যে ভাবিরে চুম্মা দিছে। হ মানিক্কা, ঠিকই কইসোস। ভাই যে ভাবির ছাতার ভেতরে ঢুইক্কা চুম্মা দিছে এডা তো দেখিই নাই। আরে টাকলা মফিস, ভাবির ছাতার রং যে কালামানিকের মতো কালা এটাও তো দেখি নাই। তুই আমারে আবার কালা কইলি ভোটকা রফিক? আদর কইরা কইছি ডার্লিং। বালের ডার্লিং তুমি আমার, ব্যাটা লুচ্চা চরিত্রহীন। কিছুক্ষণ পর তামিম শুভাকে ছেড়ে দিয়ে নিজের গাড়িতে উঠে বসে। যাওয়ার সময় একটুও পেছন ফিরে তাকায়নি সে, আর শুভাও তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে পড়ে। গাড়িতে উঠে তামিম অন্যমনস্ক হয়ে পড়ে, আর তার পঞ্চপাণ্ডব একজন আরেকজনের দিকে তাকিয়ে ইশারা করতে থাকে। মাহির হাতের কনুই দিয়ে সাকিবকে ইশারা করে, দেখ ভাই মুচকি মুচকি হাসতাছে। নয়া নয়া প্রেমে সবাই মুচকি হাসে, কয়দিন পর দুই চক্ষু ভাসে। সাকিবের কথা তামিমেরও কান অবধি গেল। এই মাঝ রাস্তায় বৃষ্টির মধ্যে হাইটা সরকার বাড়িতে যাইতে কেমন লাগবো রে সাকিব? ভাই, আস্তাক ফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আর কইতাম না। গাড়িতে উপস্থিত সকলে হেসে উঠল। প্রায় 15 বছর ধরে তারা একসাথে আছে। এদের মধ্যে কারো পরিবার নেই, সবাই অনাথ। বিভিন্ন সময় এক একজন তামিমের সাথে যুক্ত হয়। তারপর থেকে খানবাড়িতেই থাকে তারা। পাঁচজনই দেখতে সুন্দর আর হ্যান্ডসাম হলেও শরীরের গঠন আর রং অনুযায়ী একজন আরেকজনকে সবসময় অদ্ভুত নামে ডাকে। এদের পরিবার বলতে একমাত্র তামিমই আছে। এমন অনেক দিন গেছে তামিম নিজের হাতে ভাত মেখে এদের মুখে তুলে দিয়েছে। তামিম খুব রাগী আর ভয়ঙ্কর প্রকৃতির মানুষ হলেও কোথাও না কোথাও এদের বড় ভাইয়ের মতোই। এরা পাঁচজনই তামিমের নিজের ভাইয়ের সমান। পরের দিন খুব সকালে তামিম লন্ডনে চলে যায়, সাথে তার পঞ্চপাণ্ডবও যায়। অবশ্য যাওয়ার আগে শুভাকে ছোট্ট একটা টেক্সট করেছিল বটে। তামিম লন্ডনে চলে যাওয়ার পর প্রথমবারের মতো এক প্রকার স্বস্তির নিঃশ্বাস ফেলে শুভা। প্রায় প্রতিটা মুহূর্ত তার উপরে নজরদারি, সেই ভয়মিশ্রিত ভালোবাসা থেকে হঠাৎই যেন মুক্তি পায় সে। প্রথমবারের মতো নিজের মতো করে নিঃশ্বাস নেয়। এই নিস্তব্ধতা, এই স্বাধীনতা যেন একরকম আনন্দেই ভরিয়ে তোলে শুভাকে। এভাবে 2 দিন কেটে যায় তামিম শুভার থেকে আলাদা। উফ, কি শান্তি! শুভা নিজের মন মতো চলতে শুরু করে। অন্যদিকে লন্ডনে যেই তামিম তার কাজে লেগে পড়ে। প্রায় সকল নেতাদের উচ্চ দামে কিনে ফেলে তামিম। এখন চাইলেও আর কেউ তামিমের আব্বাজানের বিরুদ্ধে বাইরের স্লোগানও তুলবে না।
আর বহির্বিশ্বে তার আব্বাজানের নামও খারাপ হবে না। এভাবেই 2 দিন ধরে কারো সাথে যোগাযোগ না করে মনোযোগ দিয়ে নিজের কাজ করতে থাকে তামিম। দিন শেষে নিজের পকেট থেকে ফোন বের করে তামিম আর গ্যালারিতে ঢুকে সুভার ছবি বের করে। কোথায় পাবো বল, কোনখানে তুই? তামিম সুভার ছবি দেখতে দেখতে অন্যমনস্ক হয়ে কথাগুলো বলতে থাকে। তারপর ঘড়িতে দেখে কয়টা বাজে। এখন তো বাংলাদেশে গভীর রাত, তাই আর ফোন দেয়নি সুভাকে তামিম। তারপর সুভার ছবিতে চুমু খায় তামিম। ঠিক তখনই সাকিব আসে তামিমের পেছনে। কি খাইতাছেন ভাই? তোর 40 খানা। তামিমের তার রাতপরী ছবিতে চুমু খাওয়ার সময় এমন বাধা পাওয়ায় একটু বিরক্ত হয় তামিম। তারপর হনহনিয়ে যেতে থাকে। ঠিক তখনই বাকি 4জনও চলে আসে। তুই শালা ভাইয়ের প্রেমে বহুত বাধা দেছোস। উফ, কষ্ট। মজা ল শালার ভাইরা। 4 দিন পর কলেজ ফেয়ারওয়েল। ফেয়ারওয়েলের দিন সবাই মিলে ঠিক করে শাড়ি পরবে সবাই, তাই একই রঙের শাড়ি পরে সকলে। আর সুভাকেও জোর করে। সুভা অনেক নানা করেও শেষে রাজি হয়ে যায়। আর কি করার আছে? কলেজ শেষ হলে এই স্মৃতিগুলোই মনে থাকবে তাদের, তাই সুভাও রাজি হয়ে যায়। কাজল লিপস্টিকে একটু সাজে, হিজাবটা আজ ভুলেই যায় সে। ভাবনার মধ্যে ছিল না তামিম, কারণ সে তো এখন অনেক দূরে। কলেজে ঢুকতেই সবাই অবাক হয় খুব। এই নতুন কলেজ সুভাকে এমনভাবে কেউ দেখেনি। তাই শাড়ি পরিহিত সুভাকে দেখে সবার নজর পড়ে তার উপরে। সুভাকে আজকে যেন একদম অন্যরকম লাগছে। তামিমের রাতপরী যেন আজ রঙিন পরীর রূপে রূপান্তরিত হয়েছে। কিন্তু সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয় না। দুপুরে ফাংশন শেষে ফেরার সময় কয়েকজন বাইকওয়ালা ছেলেরা সুভা এবং তার বান্ধবীদের পেছনে লাগে আর সকলে মিলে গোল করে তাদের ঘিরে ধরে। এই, কেউ নজর দিবি না, এই চিকনি আমার। সুভার দিকে আঙুল তাক করে একজন বখাটে কথাগুলো বলতে থাকে। বাহ, শাড়িতে একদম মাখন। একজন ছেলে আর পেরে ওঠে না। সে হুট করে এগিয়ে এসে সুভার কোমরের দিকে হাত বাড়িয়ে দেয়। সুভার কোমরের দিকে হাত বাড়াতেই বাতাসের গতি ভেদ করে একটা উড়ন্ত চাপাতি এসে ছেলেটির হাত কেটে মাটিতে ফেলে দেয়। মাটিতে টলে পড়ে ছেলেটি। রক্তের ছিটে ফোঁটা এসে সুভার শাড়ি আর মুখে লাগে। সুভা স্তব্ধ হয়ে যায়। আচমকা এমন ঘটনা ঘটাতে খানিকটা ভয়ার আতঙ্ক বাসা বাঁধে সুভার মনে। ভয়ে ভয়ে সামনে তাকায় সে। এলোমেলো চুল, কালো চশমা, এক হাতে গোল্ডেন চাপাতি, আরেক হাতে ব্রাউন মোটা সিগার টানতে টানতে সামনের দিকে এগিয়ে আসছে তামিম। তার পেছনে দাঁড়িয়ে আছে তার পঞ্চপাণ্ডব নিঃশব্দে, কিন্তু চোখে তেজটা স্পষ্ট। তামিমকে দেখা মাত্রই এক মুহূর্তের মধ্যে ছেলেগুলো দৌড়ে পালাতে শুরু করে আর সুভা ভয়ে ঢোক গিলতে শুরু করে। তামিম সুভাকে ঠিক দেখল কি দেখল না বোঝা গেল না, কিন্তু আজকে যে আরশিনগর আবার রক্তের বন্যাতে ভেসে যাবে এটা ঠিকই বোঝা গেল। ছেলেগুলো পালাতেই তামিম তার দাঁত দিয়ে শক্ত করে চাপাতি ধরে আর জোরে বাইক চালানো শুরু করে। তামিম বাইক নিয়ে ছুটতেই চারপাশটা অটোমেটিক নীরব হয়ে গেল আর ছেলেগুলো নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটতে শুরু করলো। তামিম যাকেই সামনে পেয়েছে তারই চাপাতি দিয়ে মাথা আলাদা করে দিয়েছে। কোনো ক্ষমা নাই এদের। সকলকে পরপারে পাঠানোর পর যে সুভার কোমরে হাত দিতে চেয়েছিল তাকে ধরে আনা হয় রঙ্গমঞ্চ খানায়। মাটির নিচে সূক্ষ্মভাবে তৈরি মানুষদের পরপারে পাঠানোর আটসাঁটো ঘরটি মূলত রঙ্গমঞ্চ খানা। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর অপরাধের কথা এই রঙ্গমঞ্চের প্রতিটা দেওয়ালে দেওয়ালে লেখা, না কালি দিয়ে নয়, মানুষের রক্ত দিয়ে। তামিম যে কতটা হিংস্র, কতটা নির্দয়, এটা রঙ্গমঞ্চের প্রতিটা দেয়াল সাক্ষী। তামিম চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে সিগার টানতে থাকে আর সামনের ফ্লোরে বসে থাকা ছেলেটি থরথর করে কাঁপতে থাকে। এক পর্যায়ে তামিম উঠে দাঁড়ায় আর ছেলেটির সামনে হাঁটু পেরে বসে। দুটো জিনিস তামিম সরকার পছন্দ করে না, এক তার আব্বাজানের অপমান, দুই তার পছন্দের জিনিসে অন্যের নজর।
তামিম উঠে দাঁড়িয়ে আড়মোড়া দেয় শরীর। সাকিব, এই লন ভাই। সাকিবকে ডাকা মাত্রই সাকিব তামিমের হাতে গোল্ডেন চাপাতিটা তুলে দেয়। তামিমকে চাপাতি হাতে দেখেই ভয়ে আত্মা বের হয়ে যায় ছেলেটির। যা, বেলা বিস্কিট খা। তামিম চাপাতি হাতে নিয়ে ছেলেটির দিকে তাকায় আর ঘাড় নাড়িয়ে ঝাঁপিয়ে পড়ে ছেলেটির উপরে। পুরো শরীর টুকরো টুকরো করার পর শান্ত হয় তামিম। এই মাহির, সিগার দে। তামিম এক হাতে চাপাতি তার কাঁধে রাখে আর অন্য হাত দিয়ে একের পর এক ফু দিতে থাকে সিগারে। যাকে দেখার পারমিশন কাউকে দেয়নি তাকে কুত্তার বাচ্চা ছুতে গিয়েছিল। কি সাহস ভাবা যায়। অবশিষ্ট সিগারে ফু দিয়ে তামিম সেই টুকরো করা লাশের খুলিতে সজোরে লাথি মারে। ওর হিসাব শেষ। আরেকজনেরটা বাকি। গাড়ি বের কর। সন্ধ্যা ৬টা, তামিমের চেম্বার। তামিমের লোকেরা সুভাকে তার চেম্বারে তখনই নিয়ে আসে আর বাইরে থেকে লক করে দেয়। সুভা অনেকবার দরজা ধাক্কা দেয় কিন্তু কেউই খোলে না। তামিমের কড়া নির্দেশ সে না আসা অবধি দরজা যেন খোলা না হয়। সুভা রক্তমাখা শরীরে সোফায় বসে কাঁপছে। বাইরে তখনও নীরবতা চলছে, হয়তো ঝড় আসার পূর্বাভাস এটা। হঠাৎ দরজা খোলার শব্দ ভেসে আসে সুভার কানে। ভয়ে আরও জড়সড় হয় সে। দরজা খুলে ভেতরে ঢোকে তামিম। তার গায়ে ছিটকে লেগে থাকা রক্ত শুকিয়ে গেছে, চোখে আগুন। তামিমকে দেখা মাত্রই সুভার ভয় আরও বেড়ে গেল। বসা থেকে দাঁড়িয়ে যায় সে। তামিম এক পা করে সামনে এগিয়ে আসতে থাকে আর সুভা ভয়ে একটু পিছিয়ে যায়। কিন্তু পেছনে সোফা থাকায় পেছাতেই পড়ে যায় সে। তামিম ধীরে ধীরে এগিয়ে আসে। সুভার পা থেকে মাথা অবধি সূক্ষ্মভাবে পরখ করে তামিম। শরীর দেখানোর খুব শখ তোর না? তামিম এক ঝটকা দিয়ে সুভার হাত ধরে তাকে টেনে তোলে আর খুব জোরে গলা টিপে ধরে। এই, তুই জানিস না তুই আমার? বল, জানিস না? সুভা অনেক চেষ্টা করে নিজের গলা ছাড়ানোর জন্য, কিন্তু তামিমের বলিষ্ঠ হাতের কাছে তার চুনোপুঁঠির মতো হাতের শক্তি কিছুই না। টপ টপ করে পানি পড়তে থাকে সুভার চোখ দিয়ে। বলেছিলাম অবাধ্য হতে না, কিন্তু হলি। আজকে বুঝবি তুই তামিম কতটা ভয়ঙ্কর হতে পারে। ভালোবাসি বলে ছাড় দেব না। তারপর পকেট থেকে লাইটার বের করে তামিম আর শাড়ির আঁচলের অংশে আগুন ধরিয়ে দেয়। না। সুভা খুব কান্নাকাটি শুরু করে দেয়। আগুনের মাত্রা বাড়তেই থাকে। তামিম টেবিলে হেলান দিয়ে সুভার এই কষ্টের দৃশ্যটি দেখতে থাকে। আমার অবাধ্য হলে তোকে পরপারে পাঠাতেও আমার হাত কাঁপবে না। আমি আর আপনার কথার অবাধ্য হব না। প্লিজ বাঁচান আমাকে। সুভা খুব জোরে জোরে চিৎকার করতে করতে তামিমের কাছে তাকে বাঁচানোর জন্য আকুতি করতে থাকে, কিন্তু তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। এক পর্যায়ে সুভা মাটিতে পড়ে যায়। রাত ৮টা। পিটপিট করে চোখ খুলতে থাকে সুভা। হাতের অনেকটা অংশ পুড়ে গেছে তার। চোখ খুলতেই পাশে বসে থাকা তামিমের দিকে চোখ যায় তার। ভয়ে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে সুভার। তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সুভার দিকে। তারপর উঠে গিয়ে সুভার পাশে বসে। তামিম বসতেই সুভা ভয়ে নড়ে চড়ে ওঠে একটু। তামিম সুন্দর মতো সুভার ব্যান্ডেজ করা হাতটি ধরে। জ্বলা কমেছে? সুভা মাথা নেড়ে হ্যাঁ বুঝায়। কিন্তু আমার তো কমে নাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সুভার দিকে। তারপর খুব জোরে জড়িয়ে ধরে সুভাকে। তামিম রাগে এতটাই জোরে ধরে যে সুভার নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে তামিম সুভাকে চেপে ধরে। কেন শুনলি না তুই আমার কথা সুভা? কেন? সদ্য ব্যান্ডেজ করা হাতে চাপ পড়াতে ব্যথায় ডুকরে ওঠে সুভা। কিন্তু সেদিকে তামিমের কোনো ধ্যান নেই। ঠিক তখনই সুভার মা বাবা হন্তদন্ত হয়ে ছুটে আসে। তামিমের লোকেরাই ফোন করেছিল তাদের। তারা হাসপাতালের কেবিনে ঢুকে মেয়েকে দেখে স্তব্ধ। চোখে ভয়, শরীর থরথর করে কাঁপতে থাকে। স্বয়ং প্রধানমন্ত্রীর ছেলে তাদের মেয়ের পাশে বসা, তামিম সরকার।
যার ভয়ে ৮ থেকে ৮০ সকল বয়সের লোকেরা মাথা উঁচু করতে পারে না, সেই তাদের মেয়ের পাশে। শুভার মা বাবা আসতেই তামিম উঠে দাঁড়ায়। আসসালামু আলাইকুম শ্বশুর শাশুড়ি। তামিমের হঠাৎ এমন ডাকে শুভার মা বাবা তাদের একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সালামের উত্তর দেবেন, ওয়ালাইকুম আসসালাম স্যার। মেয়ের জামাইকে কেউ স্যার বলে? বাবা বলেন সুন্দর লাগবে শুনতে। তামিমের কথা শুনে শুভার মা বাবা ভয়ে শুকনো ঢোক গেলে। তামিম উঠে শুভার মা বাবার সামনে দাঁড়ায়। আগামী শুক্রবার বাদ জুম্মার পর আপনার মেয়ের সাথে আমার বিয়ে হবে। কিছুই করতে হবে না, এক কাপড়ে মেয়েকে পাঠিয়ে দেবেন, রানী করে রাখব। আশা করি না করবেন না। আমার আবার না শব্দটা পছন্দ না। তামিমের কথা শুনে তারা দুজন কি বলবে কিছুই বুঝতে পারে না। তামিম উঠে সামনের দিকে পা বাড়িয়েও আবার পেছন ঘুরে তাকায়। সুন্দর মতো মেয়েকে আমার হাতে তুলে দিয়েন, না হলে ছিনিয়ে নিতে আমার 2 সেকেন্ডও লাগবে না। তামিম চলে যাওয়ার সাথে সাথে শুভার মনের ভয় আরও বাড়িয়ে দিয়ে গেল। এতদিন যে ভয়টা নিজের মনের মধ্যে নিয়ে ঘুরছিল, আজকে ঠিক সেটাই হলো। জেনে গেল শুভার মা বাবা সব কিছু। শুভার মা দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়লেন, আর শুভার বাবা চুপচাপ যে নিজের মেয়ের পাশে বসে পড়ে আর হাতটা ভালোভাবে দেখতে থাকে। কতটা কেটে পুড়ে গেছে, প্রায় হাতের বেশিরভাগই ব্যান্ডেজ করা। শুভা মাথা নিচু করে বসে রইল। বাবা মার সামনে মুখ তুলে তাকানোর সাহসটুকুও পাচ্ছে না সে। শুভার বাবা খুব শান্তভাবে তাকে জিজ্ঞেস করে, কতদিন ধরে তামিম সরকার তোর পেছনে লেগেছে? শুভা মাথা নিচু করেই রাখে। 26শে মার্চের কলেজ প্রোগ্রামের দিন থেকে। শুভার বাবা নিজ হাতে মেয়ের চোখের পানি মুছে দেন। বাবার এমন আচরণে খানিকটা শুভাও বোকা বনে যায়, কারণ সে কখনো এত ঠান্ডা আচরণ আশা করেনি তার বাবার থেকে। ছোটবেলা থেকে সে তার বাবাকে খুব রাগী হিসেবেই জেনে এসেছে। এতদিন কেন বলিসনি বোকা মেয়ে? নিজে নিজে এত কিছু সহ্য করে গেলি? বাবার কথা শুনে শুভা অঝরে কান্না শুরু করে দেয়। আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুল বুঝবেন আব্বু। আমি আমার মেয়েকে চিনি। তার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটাতে আমার সম্মান যাবে। শুভার মা এসে দাঁড়ায় তাদের সামনে। তামিম সরকার কতটা ভয়ঙ্কর জানো না তুমি? কিভাবে বাঁচাবে মেয়েকে? পাতালে লুকিয়ে রাখলেও খুঁজে বের করবে। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে শুভার মা। এটা কান্না করার সময় না শুভার মা, পরে অনেক সময় পাবে কান্না করার। তাহলে কি করতে বলছো তুমি? মেয়েকে জাহান্নামে পাঠিয়ে দেব? শুভার বাবা কিছুই বলে না, সোজা উঠে বাইরে বেরিয়ে যায়, আর শুভার মা তার মেয়ের পাশে বসে পড়ে। তুই কি তামিমকে? না, বাসি না মা। শুভার কথা শুনে তার মা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু যার ভয়ে আরশিনগর থেকে শুরু করে পুরো দেশ ভয়ে থাকে তার হাত থেকে কিভাবে বাঁচাবে নিজের মেয়েকে? তামিম এতটাই ভয়ঙ্কর যে তার বিরুদ্ধে আজ অবধি কেউ আওয়াজ তোলেনি। সরকারের ছেলের বিরুদ্ধে যাবে এমন লোক খুব কমই আছে, বরং নেই বললেই চলে। হসপিটাল থেকে বেরিয়ে তামিম আর তার পঞ্চপাণ্ডব জিপ নিয়ে সরকার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। ভাই, কামটা কি ঠিক হইল? কোন কামের কথা কর সাকিব? ভাই, আপনি হইলেন তামিম সরকার, আপনার ব্যাপারটাই ঝাক্কাস। সোজা পয়েন্টে আয়। মানে ভাই, এত সাদাসিধাভাবে ভাবি সাপড়ে বিয়ার জন্য কইলেন? একটু অন্যরকমভাবে কইলে হইতো না? এখন কি ব্যান্ড পার্টি নিয়ে যাব বিয়ের প্রপোজাল দিতে? মন্দ হয় না ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। পরক্ষণেই তার মুখে নকশা পরিবর্তন হয়ে যায়। তামিম এবং তার মনোভাব কেউ সহজে বুঝতে পারে না, আর না কারো বোঝার সাধ্য আছে। শিকদার বাড়ি। শুভার বাবা তাকে নিয়ে বাসায় চলে আসে, আর শুভাকে মেডিসিন খাইয়ে দিয়ে চুপচাপ বসে থাকে তার মাথার কাছে, যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ে।
শুভা ঘুমিয়ে পড়ার পর তার বাবা মা তাদের রুমে যে যার মতো গালে হাত দিয়ে বসে পড়ে। শুভার পাসপোর্টটা কোথায় শুভার মা? আলমারিতে আছে, দাও। এত রাতে পাসপোর্ট দিয়ে কি করবে তুমি? ভিসার জন্য অ্যাপ্লাই করব, ওকে ওর ফুপির কাছে পাঠিয়ে দেব। শুক্রবারে তামিম শুভাকে বিয়ে করতে চায়, আর এই 5 দিনের মধ্যে ভিসা কিভাবে পাবে তুমি? শুভার মায়ের কথা শুনে মঈনুদ্দিন শিকদারও কিছুটা টেনশনে পড়ে যান। সত্যিই তো, কিভাবে পাবে উনি এত তাড়াতাড়ি ভিসা? কিন্তু কিছু একটা তো করতেই হবে। এভাবে নিজের হাতে মেয়েকে অন্ধকারে ঠেলে দিতে পারবেন না উনি। সরকার বাড়িতে ফিরে এসে তামিম সোজা হলরুমে চলে যায়। তানভীর সরকার তখনও নেতাকর্মীদের নিয়ে মিটিংয়ে ব্যস্ত। তামিম হলরুমে পা রাখতেই নেতারা যে যার মুখের দিকে তাকায় আর ভয়ে তাদের ঘাম ছুটতে থাকে। কারণ তামিম আসবে আর খুন খারাপি হবে না, এটা কখনোই সম্ভব নয়। আব্বাজান, জি বাবাজান, আমি বিয়া করতে চাই। তামিমের হঠাৎ বিয়ের কথা শুনে উপস্থিত সকলের মুখেই একটু অন্যরকম চিন্তা চলে আসে। কি জানি কোন মেয়ের কপাল পুড়ল যে তামিমের মতো ভয়ঙ্কর লোক তাকে বিয়ে করতে চায়। আলহামদুলিল্লাহ। তা বাবাজান, মেয়েকে? তামিম তার আব্বাজানের পায়ের কাছে বসে পড়ে। আগে বলেন, আপনি খুশি তো? তানভীর সরকার ছেলের কথা শুনে একটু মুচকি হাসেন আর মাথায় হাত বুলাতে থাকেন। ছেলের বিয়েতে বাবা খুশি হব না? কবে করতে চান বলেন, আমি নিজে আপনার বরযাত্রী নিয়ে বের হব। তানভীর সরকারের কথা শুনে তামিম তার পায়ে চুমু খায়। আব্বাজান, আপনি আমার জীবন। আপনি খুশি হয়েছেন মানে আমার আর কিছুই লাগবে না। তামিম উঠে দাঁড়ায় নেতাদের সামনে, কিন্তু আজকে তাদেরকে কিছু না বলে সোজা উপরে চলে যায়। তামিমের এমন পরিবর্তনে তানভীর সরকার নিজেও কিছুটা অবাক হন। যাক, অবশেষে তার ছেলেটা খুন খারাপি থেকে বের হলো। তামিম উপরে যেয়ে সোজা শুভাকে কল দেয়, কিন্তু কড়া মেডিসিনের কারণে সে কল রিসিভ করতে পারে না। আজকে শুভা কল রিসিভ না করাতে তামিম খুব একটা প্রতিক্রিয়া দেখালো না। হয়তো মেয়েটা ঘুমাচ্ছে। এতদিন পর দেখা হলো, তাও তাকে হসপিটালে পাঠিয়ে ছাড়ল। পরের দিন সারাদিনে একটু স্বাভাবিক হয় শুভা। হাতের টনটন ভাবটা একটু কমেছে তার। রুমের মধ্যে চুপচাপ বসেছিল শুভা। ঠিক তখনই তার মা ভেতরে আসে, মুখে তার হতাশার চিহ্ন। শুভা, জি মা, তামিম সরকার গাড়ি পাঠিয়েছে। তামিমের নাম শুনতেই শুভার শরীরে ভয়ের ঢেউ খেলে যায়। শুভা অসহায়ের দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই তার ফোনে টেক্সট আসে, 15 মিনিটের মধ্যে আসো, না হলে আমি আসতাছি নিতে। তামিমের টেক্সট দেখে শুভার মুখটা আরও ফ্যাকাশে হয়ে যায়। নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। শুভা উঠে রেডি হতে থাকে, ঠিক তখনই আরেকটা টেক্সট আসে, হিজাব পরার দরকার নেই, নর্মালি আসো। যে হিজাবের জন্য এত কিছু হলো, আজকে তাকে সেটাই পড়তে বারণ করছে তামিম। শুভা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রেডি হতে থাকে, তারপর নিচে নেমে আসে। শুভার মা তখন হলরুমে বসা। শুভাকে নামতে দেখে উনি তার কাছে যায়। সাবধানে যাস। হুম। শুভা বাইরে এসে সোজা তামিমের পাঠানো গাড়িতে বসে পড়ে। সে জানে না তার গন্তব্য কোথায়। আদৌ কি তার এই যন্ত্রণাময় গন্তব্য শেষ হবে কখনো? গাড়ি আজকে পোড়াবাড়ির জায়গায় বিশাল একটা রিসোর্টে যায়। অবশ্য জঙ্গলের ভেতরে যে এমন কোনো কিছু ছিল বা থাকতে পারে সেটা জানা ছিল না শুভার। সে নেমে চারপাশে এক পলক চোখ ঘুরিয়ে নেয়। শুভা নামতেই কয়েকজন লেডি সার্ভেন্ট এসে তাকে সামনের দিকে নিয়ে যায়। সুসজ্জিত একটা মাঠের মাঝখানে দাঁড় করায় তাকে। শুভা তখনও চারপাশটা দেখতে ব্যস্ত। কোনো মানুষ নেই, আর না আছে তামিম। তাকে এখানেই বা কেন আনলো সেটাও জানে না সে। চুপচাপ মাঠের মাঝখানে দাঁড়িয়ে রইল শুভা। কিছুক্ষণ পর শুভা খুব জোরে জোরে কিছু একটা আসার শব্দ পেতে লাগলো। এদিক ওদিক তাকিয়ে দেখল তেমন কিছুই নেই।
তাহলে শব্দ কোথা থেকে আসলো? ঠিক সেই সময়ই শুভা উপরে তাকালো। প্রায় ৫-৬টা হেলিকপ্টার তার মাথার উপরে গোল গোল করে ঘুরতে লাগলো। শুভা কিছু বুঝে ওঠার আগেই তার উপরে ভারী গোলাপ ফুলের বর্ষণ শুরু হলো। আর বিভিন্ন রং দিয়ে আকাশে ৭-৮টা ফাইটার প্লেন দিয়ে লেখা হচ্ছে, আমার বউ হবে। ঠিক তখনই একটা কালো চপার শুভার থেকে একটু দূরে দাঁড়ায়, আর তার ভেতর থেকে কালো পাঞ্জাবি পরিহিত তামিম নেমে শুভার দিকে এগিয়ে আসতে থাকে। হাতে তার একগুচ্ছ গোলাপ। তামিমের হাতে তার গোল্ডেন চাপাতির জায়গায় গোলাপ, বিষয়টি কেমন যেন ভূতের মুখে দোয়া কালামের মতো। তামিম এসে সোজা শুভার সামনে আর তার হাতে গোলাপগুলো দিয়ে দেয়। আমার বউ হবে? শুভা মনে মনে না করতে থাকে, কিন্তু মুখ ফুটে সেটা বলার সাহসটুকু হয় না তার। কি হলো? হ্যাঁ বলো। তামিমের ধমক শুনে শুভার সাথে সাথে মাথা নাড়ায়। জি, গুড। তামিম নিজের পকেট থেকে একটা হীরার আংটি বের করে আর শুভাকে সেটা পরিয়ে দেয়। ঠিক তখনই আবারও আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে, আর হেলিকপ্টারগুলো থেকে তার পঞ্চপাণ্ডবদের আনন্দ উল্লাস ভেসে আসে। তোমাকে একটু জড়িয়ে ধরি, কিছু মনে কইরো না। তামিম আলতো করে শুভাকে জড়িয়ে ধরে, আর আকাশে বাজি ফুটতে থাকে। গোলাপের পাপড়ির বর্ষণও চলতেই থাকে। এ যেন রূপকথার কাল্পনিক চিত্র। ভালোবাসা যখন পাগলামিতে পরিণত হয় তখন তাকে থামানো মুশকিল হয়ে যায়। দুনিয়া একদিকে আর প্রিয় মানুষকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষা আরেক দিকে। তামিম শুভার প্রতি এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে একদিনও তাকে চোখের আড়াল করলেই তামিমের সব কিছু এলোমেলো হয়ে যায়। অন্যদিকে তামিমের এই পাগলামো শুভার মনে তার প্রতি এতটাই ভয় সৃষ্টি করেছিল যে শুভা তামিমের থেকে যতটা সম্ভব নিজেকে দূরে রাখতে চাইছিল। কিন্তু নিয়তি হয়তো তামিমের পক্ষে ছিল, তাই শুভা খুব করে চেয়েও তামিমের থেকে নিজেকে আড়াল করতে পারছে না। তামিম আলতো করে শুভাকে জড়িয়ে ধরে রাখে, আর আকাশ থেকে গোলাপের পাপড়ির ভারী বর্ষণ হতে থাকে। তামিমের পঞ্চপাণ্ডব উপর থেকে যে যার মতো হেলিকপ্টার দিয়ে ফুল দিতেই থাকে, আর ভিডিও কলে একজন আরেকজনের সাথে কথা বলতে থাকে। কালামানিক বলল, আমিও কাউরে জড়ায়া ধরবার চাই রে। সাকিব বলল, বিদ্যুতের খাম্বারে ধরগা যাইয়া, সেই ফিল পাবি। সাকিবের কথা শুনে সকলেই হেসে ওঠে। কালামানিক বলল, সাকিব বা, তোরে আমি এমন জায়গায় পাঠামো জিন্দেগিতে আর ফেরতাইতে পারবি না। সাকিব বলল, পাট খেতে পাঠাইস, লগে একটা শরীরেও দিস। কালামানিক বলল, শালা লুচ্চা। মাহির বলল, কথা বাদ দিয়া ফুল সিটার শালার ভাইরা, ভাই নাইলে আমাগো চামড়া সিরা ফালাইব। বেশ অনেকক্ষণ ধরে তামিম শুভাকে জড়িয়ে ধরে থাকে, আর পরদিকে শুভার অস্বস্তির মাত্রাও বাড়তেই থাকে। এক পর্যায়ে শুভা নিজের চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নেয় এবং বেশ অনেকটা সাহস নিয়ে তামিমের সাথে কথা বলার জন্য প্রিপারেশন নেয়। আপনার সাথে আমার কিছু কথা আছে তামিম। এই প্রথমবার শুভা নিজ থেকে তামিমের সাথে কথা বলার জন্য বলল। বোবা মুখে বুলি ফুটেছে দেখে তামিমও খুব খুশি হয়। তামিম শুভার গলা থেকে নিজের মুখ উঠায়, আর নিজ হাতে শুভার চুল থেকে পাপড়িগুলো সরাতে সরাতে বলে, আমি তো চাই তুমি কথা বলো শুভা, অনেক কথা বলো আমার সাথে, মন খুলে কথা বলো। তামিম, আমি। তামিম শুভার ঠোঁটে আঙুল দেয়। এখানে না, তোমার জায়গা ভেতরে। বাইরে বাইরের মানুষরা কথা বলবে, ঘরের বউ না। তামিমের মুখে বউ ডাক শুনে শুকনো ঢোক গেলে শুভা, আর তৎক্ষণাৎ নিজের চোখ নামিয়ে অন্য দিকে নেয়। শুভার চোখ নামানো দেখে তামিম বুঝে যায় তার মনের অবস্থা। আজ বাদে কাল বউ তো হবেই, এখন থেকেই ডেকে অভ্যেস করছি। শিকদার বাড়ি। শুভা চলে যাওয়ার পর তার মা খুব টেনশনে পড়ে যায়। না জানি এবার কোন ক্ষতি করে তার মেয়ের। শুভার হাতের দিকে তাকালে ভয়ে কলিজা কেঁপে ওঠে শুভার মায়ের।
ফুলের মতো মেয়েটার একই দশা হলো আজ। সুভার মার চিন্তার মাঝেই সুভার বাবাও বাড়ি ফিরে আসে। স্বামীকে অসময়ে বাড়িতে ফিরতে দেখে সুভার মায়ের কপালে কিঞ্চিত চিন্তার ভাঁজ পড়ে। কি গো, তুমি এত তাড়াতাড়ি যে? সুভার বাবা সোফাতে গিয়ে বসে আর এক গ্লাস পানি খেতে চায়। পানি খেয়ে সুভার বাবা ওনার স্ত্রীকে তার পাশে বসতে বলেন। আমাকে প্রমোশন দিয়ে বড় অফিসার পদে নিয়োগ দেওয়া হয়েছে সুভার মা। আলহামদুলিল্লাহ, সে তো ভালো কথা। সুভার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সোফাতে গা এলিয়ে বসে। প্রমোশনটা তামিম সরকারের নির্দেশে দেওয়া হয়েছে। এ কি বলছো? অফিসে ঢুকেই বুঝতে পারলাম সবার মাঝে একটা আতঙ্ক চলে এসেছে। আমার এই 25 বছর চাকরি জীবনে কেউ এত ভয় নিয়ে কথা বলেনি আমার সাথে। আমার মেয়েটার কি হবে গো? সুভাকে পালাতে হবে। মানে? মানে খুব সোজা সুভার মা। আমি জেনে বুঝে এমন ভয়ঙ্কর মানুষের সাথে নিজের মেয়ের বিয়ে দেব না। হতে পারে সে সরকারের ছেলে, কিন্তু তার এই বেপরোয়া জীবন এত মানুষের রক্ত লেগে থাকা হাতে আমি আমার মেয়েকে তুলে দিতে পারবো না। বাংলাদেশ থেকে সুভাকে বের করতে পারবে তুমি? না পারলে এখানেই থাকবে, কিন্তু অন্যের ঘরণী হয়ে। তামিম সুভার হাত ধরে তাকে নিয়ে সোজা ছাদে চলে যেতে থাকে। ছাদে আসতে আসতে সুভা লক্ষ্য করে রিসোর্টের দেয়ালে দেয়ালে তামিম এবং তার বাবার ছবি লাগানো। তার মানে এটা তামিমের প্রাইভেট রিসোর্ট। সরকারের ছেলের পক্ষে নিজের রিসোর্ট থাকা তেমন আহামরি কিছু নয়। সুভা চারপাশটা ভালোভাবে দেখতে থাকে। যেতে যেতে সুভার চোখ আটকে যায় উপরের দেয়ালগুলো দেখতে দেখতে। কয়েকটা দেয়ালে তামিমের সাথে সুভার ছবি টাঙানো। সব ছবিগুলোই যতবার তামিম সুভার কাছে এসেছে ততবার তোলা হয়েছে। তামিম সুভাকে পছন্দ করত, এটা সুভা জানে, কিন্তু সুভার এত এত ছবি তামিম সংগ্রহ করে রাখতে পারে এটা সুভার জানা ছিল না। তামিম সুভাকে নিয়ে সোজা ছাদে চলে আসে আর এক কিনারে হেলান দিয়ে দাঁড়ায়। বলো হবু বউ, কী বলবা? বিয়েটা কি এই শুক্রবারই হবে? তামিমের কথা শুনে সুভা বুঝে যায় তামিম তাকে এই শুক্রবারই বিয়ে করার জন্য প্রস্তুত। কিন্তু এখন বিয়েটা হলে সারা জীবনের জন্য তার পায়ে শিকল পড়ে যাবে। বিয়েটা কি কয়েকদিন পরে করা যায় না? কেন? অন্য কাউকে পছন্দ করো? নাম বলো, তাকে দুনিয়া থেকেই সরিয়ে দেই। না না, এসব কিছু নয়। আসলে সোজাসাপটা বলো। আমি অনেক কষ্ট করে রাত জেগে পড়েছি। আর তো মাত্র একটা মাসই বাকি পরীক্ষার জন্য। এই এক মাসকে আমাকে সময় দেওয়া যায় না? তামিম নিজের চশমা খুলে পাঞ্জাবির হাতা উপরে উঠাতে থাকে। আমি যে ভালো মানুষ না এটা জানো তো। সুভা কোনো কথা না বলে মাথা নিচু করে ফেলে। তোমার বয়স যত না তত বেশি খুন করার রেকর্ড আছে আমার। আমারে ঠকানোর কথা চিন্তাও করো না রাত পড়ি। ভালোবাসি বলে যে তোমাকে কিছুই করব না এটা ভেবো না। তামিমের এমন কাটছাট কথার উত্তরে সুভা কি বলবে কিছুই বুঝতে পারে না। কাছে আসো। তামিমের কথা শুনে চোখ বড় বড় করে ফেলে সুভা। আসতে বলছি। সুভা তামিমের খুব কাছে এসে দাঁড়ায়। তামিম সুভার কোমরে হাত দিয়ে তাকে নিজের বুকের সাথে লেপ্টে দাঁড় করায়। আমাকে ঠকাবে না তো রাত পড়ি? সুভা মাথা নেড়ে না করে। আচ্ছা, তাহলে একটা চুমু দাও। কি, দিবা না? তামিমের চোখ রাঙানো দেখে সুভা রাজি হয়ে যায়, কিন্তু তামিম সুভার থেকে বেশ লম্বা হওয়ায় কিভাবে কি করবে বুঝতে পারে না সে। তারপর নিজের পা হালকা উঁচু করে তামিমের গালে চুমু দেয়।